আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ক্লাসটাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। ২৬তম ক্লাস এবং আজকে ওই গতকালকের যেই কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টা আমি পড়িয়েছিলাম, এই কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টার উপর ভিত্তি করে আর যেই লেখাপড়াগুলো করা দরকার বলে মনে করছি বা যেগুলো বোর্ড পরীক্ষায় আসছে, মানে বিশেষ করে বোর্ড পরীক্ষায় যেগুলো আসছে এই জাতীয় বিষয়গুলো নিয়ে একটু আলাপ করতে চাই। আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করেছিলাম যে আর কি কি জিনিস তোমাদের কাছে প্রবলেম আছে বা কি ধরনের কোয়েশ্চেন্স তোমরা মানে ফেস করছো বা প্রবলেমগুলো তোমাদের কাছে মনে হচ্ছে। তোমরা যেগুলো দেখাইছো আমাকে, যে আমি সেগুলোর থেকে দেখলাম যে কিছু কিছু কোয়েশ্চেন তোমরা দিছো যেগুলো বিভিন্ন স্কুলে অনেক জটিলভাবে প্রেজেন্ট করেছে। তার মধ্যে থেকে আমার আসলে এই মুহূর্তে মনে না, আমি দেখলাম যে বিশাল লম্বা একটা উদ্দীপক দেয়া আছে, বাট এই উদ্দীপকের এই প্রশ্নগুলো সাধারণত এখন পর্যন্ত যে বোর্ড স্ট্যান্ডার্ড সেই রকমভাবে প্রশ্ন আসে না। সুতরাং তোমরা চাইলে এগুলাকে বাদ দিয়ে যেগুলো বোর্ডে আসছে এই ধরনের স্বাভাবিক এবং সাধারণ প্রশ্নগুলো নিয়ে কাজ করতে পারো। সুতরাং আমি ফাহিমা আতাব তাফসিরকে দেখছি, আমার হাওয়া আক্তার, তুর্য, বাবা মা ডিমোটিভেট করে কেন? মানে বাবা মা কি বলে ডিমোটিভেট করে, এটা কেমন কথা? সামিয়া রহমান, ক্ষমতার অঙ্ক তুমি পারো না, এটা আগে বোঝো কেন পারো না। আমি গতদিন যা বোঝাইছি, আমার যদ্দূর বিশ্বাস যে কর্মদক্ষতার অঙ্ক নিয়ে এসএসসি লেভেলে তোমাদের আর কারো প্রবলেম থাকারই কথা না। আমি এটা যত বেশি পরিমাণে ব্যাখ্যা করেছি। আমি ভালো আছি জয় দাস, গুড ইভিনিং। প্লাবন নমস্কার। ইকরা, রেশওয়ানার, আমার ঋতু, তোমরা যারা যুক্ত হয়েছ, তোমরা যারা সবসময় যুক্ত হও, এদিকে এক একজনের এক এক অবস্থা। ফাহিম, বাবা মা সবচেয়ে বড় শক্তি, কিন্তু কিছু কিছু স্টুডেন্টের বাবা মা আছে যারা মনে করে যে এইটা সন্তানের জন্য ভালো, কিন্তু আসলে জিনিসটা ভালো না। কারণ প্রত্যেকটা মানুষই তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কথা বলতে পছন্দ করে, সবার জীবনের অভিজ্ঞতা যে পারফেক্ট হবে তা না। এই কারণে এই জায়গাটাতে আমার একটু কাজ করার দরকার। আমি গত দিন তোমাদেরকে যা পড়াইছি, ওয়ালাইকুম আসসালাম, যুক্ত যারা হয়েছ, গতদিন তোমাদেরকে যা আমি পড়াইছি খেয়াল করে দেখো। আমি 1 ঘন্টা 10 মিনিট ধরে খালি কর্মদক্ষতা আর বিভব শক্তির অঙ্ক করাইছিলাম এবং এইটা বলছিলাম যে এই ইপি, ইকে, ইটা, এই 3টা থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। তবে তোমাদের অনেকেই হচ্ছে যারা আমাকে বলেছো যে এই প্রবলেমগুলো আমি দেখছি, এই যে কমেন্টগুলো তো তোমাদের সামনেই আছে, অনেক প্রশ্ন আমি দেখছি যেগুলো আসলে খুব বোর্ড স্ট্যান্ডার্ড না, দরকার নাই সেগুলা। হ্যাঁ, বোর্ড স্ট্যান্ডার্ড না। কুয়ার ম্যাথ কেন প্রবলেম হবে, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। যেমন ধরো কুয়ার ম্যাথের অঙ্কের, আমি যে কুয়ার ম্যাথের একটা অঙ্ক করাই দিছি, তোমরা যদি দেখো তাহলে আমার তো বিশ্বাস কুয়ার ম্যাথ নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না। মানে এই রেশওয়ানারা ঋতু আইডি থেকে এই অধ্যায়ের এমসিকিউর উপরে আমার দেওয়া ভিডিওটা দেখছো, সেখানে পুরা আমি ব্যাখ্যা করেছি যে এমসিকিউ কিভাবে সলভ করতে হবে। এই চ্যাপ্টারের যদি গাণিতিক এমসিকিউর কথা বলো, সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে 1 ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, এইটা। তারপরে মনে করো 1 কিলোওয়াট কত, মনে করো যে এই হচ্ছে একটা অঙ্ক, আরেকটা হচ্ছে যে 1 কিলোওয়াট আওয়ার সমান কত জুল, এই হচ্ছে একটা অঙ্ক। আরেকটা হচ্ছে ধরো যে ওই যে ধরো যে বললো যে 5 মেগা ইলেকট্রন ভোল্ট সমান কত। এই মানে এই হচ্ছে এই চ্যাপ্টারের 3টা বিশেষ ধরনের এমসিকিউ যেগুলো ম্যাথমেটিক্যাল পরীক্ষায় আসতে পারে। এখন তোমরা একটু মনে মনে ভাবো যে তোমরা এই 3টা পারো? আমার 1 মিনিট টাইম দাও। দেখো, এই যে দেখো, ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার তুমি কখন করবা? যখন ভর শক্তিতে রূপান্তরিত হবে। যদিও এই জিনিসটা আচ্ছা, আমার শিপা কর্মকার খ কোয়েশ্চেন নিয়ে, শিপা খ নাম্বার কোয়েশ্চেনের কোনো লিমিটেশন নাই। ক আর খ বাংলাদেশের কে কমন ফেলাইতে পারবে, বা কমন ফেলানোর জন্য যদি বলে যে এই কয়েকটা ক পড়লেই হবে,
আমি তো বলি তুমি দেখো তোমার বইয়ের মধ্যে বা টেস্ট পেপারের মধ্যে তুমি কোন ক আর খটা পারো না বা কেন পারো না। ক আর ক্ষয়ের কোনো লিমিট আছে? এই চ্যাপ্টারে আছে সংজ্ঞা কতগুলা, কাজ কাকে বলে, শক্তি, ক্ষমতা, কর্মদক্ষতা, হ্যাঁ, বিভব শক্তি, গতিশক্তি, যান্ত্রিক শক্তি, শক্তির রূপান্তর, নিউক্লিয়ার ফিশন, ফিউশন। মানে ক নাম্বার আর কি দিতে পারে এমন? এই তিনটা তোমরা পারো? যদি বলা হয় যে 1 কেজি ভরের কোনো বস্তুকে, আচ্ছা 1 কেজি বাদ, যদি বলা হয় 200 গ্রাম ভরের কোনো বস্তুকে যদি আমি শক্তিতে রূপান্তরিত করি তাহলে কি হবে? তুমি বলো আমাকে। এই যে আর কিছুই না, এই যে 200 গ্রাম এটা হয়ে যাবে হচ্ছে 0.2 কেজি ইন্টু হচ্ছে সি এর মান 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই হচ্ছে হিসাবটা। তো এখন যেহেতু এটা স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার করব। তো স্কোয়ার করলে কি হয় তুমি দেখো, এইটার মান আসে 3 তিরিকে 9, আর এই যে 8 দুগুণে 16, 10⁻16। এইবার এইটার আগে তুমি যা ইচ্ছা বসাইতে পারো, সেটা ও প্রশ্নে যা বলবে তার উপর ভিত্তি করে হবে। তৌহিদ, এম তৌহিদ, ক্লিয়ার আছে তো ক্যামেরা? কি বলো? ক্লিয়ার আছে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, দাঁড়াও আমি আরেকটা জিনিস বলি। এইখানে এই যে 9 ইন্টু 10⁶, এই 9 ইন্টু 10⁶ এর আগে যা বসতে বলবে সেটাই হবে। কেমন করে? এখন এই যে তোমার যদি বলে 200 গ্রাম, তুমি 0.2 বসাবা, 1 কেজি বললে 1 বসাবা, 2 কেজি বললে 2 বসাবা, 300 গ্রাম বললে 0.3 বসাবা। এটা যা আসবে তাই। এই E=mc² করলে পরে এখানে যা আসবে, এই জায়গাটা হচ্ছে যেহেতু শক্তি, তাহলে শক্তির একক হবে জুল। এটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। ঠিক আছে, আমি তোমাদের কমেন্টগুলো যতটুকু পারি দেখার চেষ্টা করি। এখন তো হচ্ছে মানে ফেসবুক লাইভে স্টুডেন্ট কেন যেন কম থাকে। আমি মানে ও সরি, এটা 8 দুগুণে 16 হবে, আমি এখানে 6 লিখছি। আচ্ছা, এখানে 8 দুগুণে 16, ওকে। এখানে এখন যেন ফেসবুক লাইভে স্টুডেন্ট একটু কম হয়। এই যে দেখো, মানে যারা থাকো 1000 জন, এই 1000 জন দেখে তো আসলে অভ্যস্ত তোমরা। কি রেশন স্যার যদি বলে কে কত উচ্চতায় EP=EK হবে, এই ম্যাথ আমি করাই দিচ্ছি, এই ম্যাথ আমি করাই দিচ্ছি, দাঁড়াও। জিসান হাসান 10⁻16, থ্যাংক ইউ। তার মানে এখন তুমি একটু খেয়াল করে দেখো, 10⁻16 হলে তুমি যতটুকু দিয়ে করতে চাও, এখানে যেই মানটা দিবে তা দিয়ে তুমি মান বসায় দিবা। এটা নিয়ে আমি আর কথা বলবো না, তোমরাও পারবা। এটার অবস্থা কি? যদি বলা হয় ইলেকট্রন ভোল্ট, তোমরা নিশ্চিতভাবে জানো যে 1 ইলেকট্রন ভোল্ট হচ্ছে 10⁻1.6 10⁻−19। এটা নিয়ে তো কোনো সমস্যা নাই যে 1 ইলেকট্রন ভোল্ট হচ্ছে 1.6 ইন্টু -10⁻−19। তো এই যে 10⁻−19 জুল, এই 1 ইলেকট্রন ভোল্ট, এটা যদি আমার মুখস্থ থাকে, এটা আমার কাছে কোনো ব্যাপার? এখন পরীক্ষার যদি MCQতে 5 মেগা ইলেকট্রন ভোল্ট, 200 মেগা ইলেকট্রন ভোল্ট, 12 মেগা ইলেকট্রন ভোল্ট, 1300 ইলেকট্রন ভোল্ট, 5000 ইলেকট্রন ভোল্ট, যা ইচ্ছা দেয়, কি সমস্যা? ওই যে মেগা মানে কত আমরা জীবনভর জানি যে মেগা মানে হচ্ছে 1 মেগা মানে হচ্ছে 10⁶। তো মেগা ওয়াট মানে 10⁶ ওয়াট, মেগা ভোল্ট মানে 10⁶ ভোল্ট। তাহলে এটা করে ফেলবো, তাতে আমার সমস্যা নাই। তার মানে 5 মেগা মানে হচ্ছে 5 ইন্টু 10⁶ ইলেকট্রন ভোল্টের জায়গায় এটা দিয়ে দিব, বাস। তার মানে এটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻−19 জুল। এরপরে ও আমাকে যা বলবে আমি তাই করব। সুতরাং নাহিদুল ইসলাম, বইয়ের মধ্যে এটা করে দেওয়াই আছে যে প্রতি ধাপে যদি 10% করে অপচয় হয়, তাহলে 4 ধাপে কত হবে, মানে কর্মদক্ষতা কত হবে। প্রতি ধাপে যদি 10% করে হয়, তাহলে বাকি থাকবে 90%। তো 90% মানে 0.9। তো প্রতি ধাপে যদি 10% করে কম হয়, তাহলে 4 ধাপে 0.9 0.9 0.9 অ্যান্ড 0.9 গুণ হবে। এটা বইয়ের একবারে করে দেওয়া আছে, একেবারে শেষে করে দেওয়া আছে। সুতরাং এই প্রশ্নগুলো অলরেডি করে দেওয়া, আমার যদ্দূর মনে হয় এটা বইয়ের মধ্যে করে দেওয়া আছে, এবং এই প্রশ্ন নিয়ে প্রবলেম থাকার কথা না। আচ্ছা,
এই গেল একটা নর্মাল হিসাব, এগুলো এমসিকিউতে আসে। আচ্ছা, এই কিলোওয়াট আওয়ার যদি কত জুল জিজ্ঞেস করে, এটাও তো তোমরা পারবা, এইটাও পারবা। কেমনে? যে আমরা জানি কিলোওয়াট আওয়ার, কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট, এই আওয়ারকে আমরা সেকেন্ডে কনভার্ট করব। এই হিসাব কেন করতেছি আমরা? কারণ আমরা জানি যে ক্ষমতা হচ্ছে কাজ বাই সময়। তুমি যে কোনো ক্ষেত্রে ক্ষমতা বের করতে চাইলে ওই যন্ত্র বা ওই ব্যক্তি যে কাজ করে সেই কাজটা করতে যে সময় লাগবে, হ্যাঁ আমি জানি অনেকের পরীক্ষা চলতেছে তাই হচ্ছে ক্লাসে আসতে পারে না, আমি জানি ওই পরীক্ষা চলতেছে। এখন অনলাইনের ক্লাসটা আবার অনেক বাবা মা কেমন যেন প্রেফারও করতেছে না। অনেকে বলতেছে, আমাকেই ফোন দিছে, বলে স্যার অনেক হয়েছে, এবার আমার ছেলে বা মেয়ে বাসায় পড়বে। আমি বললাম ওকে ফাইন, যদি মন চায় তাইলে আমার কাছে আসতে পারে, ডিপেন্ডেন্ট। এই P=W/T, তো ক্ষমতা হচ্ছে কাজ বাই সময়। তো কাজের একক হচ্ছে জুল আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। আমি তো মনে করি আজকে 30 তারিখ, পরীক্ষা 14 তারিখে, এখনো তো 13 দিন বাকি, মানে 14 দিন বাকি, 2 সপ্তাহ বাকি, এখনো 2 সপ্তাহ বাকি। মানে আমি যদি চাই যে আমি এই 2টা সপ্তাহ 2 উইকস আমি ভালো মতো পড়াশোনা করব, তো ওই ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ সব শেষ হয়ে যাওয়ার কথাই 2 সপ্তাহে। মানে একটা স্টুডেন্ট যদি মনে করে যে আমি এখনও কিছু পারি না, তারপরে ওর পক্ষে সম্ভব এই 2 সপ্তাহে পড়াশোনা করে শেষ করা। 2 সপ্তাহ মানে 14 দিন গাইস, 14 দিন মানে একটা স্টুডেন্ট যদি দিনে এই 10 ঘন্টা যদি টার্গেট করে, 140 ঘন্টা পড়তে পারবে, এখনও টাইম আছে। ভাবা যায় 140 ঘন্টা মানে কি? মাই গুডনেস। এখন আসি এই ওয়াট পার সেকেন্ড, তাহলে এই যে জুল পার সেকেন্ড, এই জুল পার সেকেন্ড মানেই হচ্ছে ওয়াট, এই ডাব্লিউ মানে হচ্ছে ওয়াট, এগুলো আমি বহুতবার বলছি। তাহলে এই জুল মানে হচ্ছে ওয়াট ইন্টু সেকেন্ড, তাহলে এই জুল হচ্ছে ওয়াট ইন্টু সেকেন্ড, এই যে জুল। তাহলে এটারে আমি সোজা হিসাব করে দিব যে 1 কিলো, ওই যে এখানে তো আছে এটা যে 1000 ওয়াট ইন্টু 3600 সেকেন্ড, তাহলে এই যে ওয়াট আর সেকেন্ড গুণ করলে হবে জুল। এই 36-এর সাথে এটা গুণ করলে সারা জীবন 3.6 ইন্টু 10⁶ জুল হবে। ডান। এই 3টা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না, কোনো সমস্যার কথা না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তাহলে স্যার যদি ধরেন পরীক্ষায় স্প্রিংয়ের একটা অঙ্ক দিয়ে দেয়, তোমাদের বইয়ে স্প্রিংয়ের যে অঙ্ক দিছে এটা হচ্ছে একটা সহজ ½ kx² একটা ম্যাথ, যে স্প্রিংয়ে যদি আমি এটাকে প্রসারিত করি বা সঞ্চিত করি, মানে সংকুচিত করি, তাহলে ওর ভিতরে কি পরিমাণ শক্তি সঞ্চিত হয়, এটা কেমন করে আসছে, এটা তোমাদের কাছে আমি যদি দেখাই, ইন্টারমিডিয়েটে আমার যেই ইন্টারমিডিয়েটে এই সেম একই একটা অধ্যায় আছে কাজ, ক্ষমতা, শক্তি, সেখানে ইন্টিগ্রেশন দিয়ে অঙ্কটা করা হয়েছে, ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন। এই যখন ইন্টিগ্রেশন দিয়ে অঙ্কটা করে, মানে ক্যালকুলেশনটা করে, তখন একটা এই লিমিট থাকে, লিমিট যে 0 to x and then ddx। এখন এই ইন্টিগ্রেশনের হিসাব তোমাদেরকে এসএসসি লেভেলে দেখানোটা বা এইটা করা বা এই সময় মানে বোর্ড পরীক্ষার আগে এটা করাটা অনুচিত হবে, কারণ এই ক্যালকুলেশন বা এই ইন্টিগ্রেশনের পার্টটা ইন্টারমিডিয়েটের। এই কারণে তোমাদের বইয়ে ½ kx² প্রমাণ করার আলাদা একটা সিস্টেম আছে, এটা তোমাদের বইয়ে ইন্টারমিডিয়েটের এই পড়াটা এই মুহূর্তে দেওয়াটা প্রয়োজন নাই। এটা যে প্রয়োজন নাই তার প্রমাণও আমি দিতে পারবো। কারণ কি, যে তুমি দেখো এই পর্যন্ত কোনো একটা বোর্ড পরীক্ষায় স্প্রিংয়ের অঙ্ক অ্যাকচুয়ালি উদ্দীপক দিয়ে আসে নাই। কিন্তু স্যার যদি স্যার এমসিকিউতে দিয়ে দেয় তখন কি করব? হ্যাঁ, এমসিকিউতে দিয়ে দিলে একটা বিষয় আছে, সেক্ষেত্রে আমরা একটা ছোট্ট জিনিস মাথায় রাখবো যে স্যার মনে করেন একটা স্প্রিং এই রকমের আছে, ধরেন এই স্প্রিংয়ের এই অংশটা, এইখানে একটা বস্তু স্বাভাবিক অবস্থায় আছে। এখন এই স্প্রিং মানে হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। আমরা এতদিন যত কাজ করেছি, যেই কাজে আমরা W = mgh ব্যবহার করি, কৃতকাজ। কৃতকাজ মানেই তো হচ্ছে এই যে mg এর বদলে আমি বলতে পারি f, আর h এর বদলে বলতে পারি s, এই তো, মানে বল ইন্টু সরণ,
তার মানেই হচ্ছে এটা কৃতকাজ। এতদিন আমরা যে কাজ করেছি সেগুলো হচ্ছে ধ্রুব বল দ্বারা কৃত কাজ, কিন্তু এই বলটা হচ্ছে পরিবর্তনশীল বল এবং স্প্রিংয়ের ক্ষেত্রে এই বলটা প্রত্যয়নী বল হিসাবে পরিচিত, রিস্টোরিং ফোর্স। এখন এই যে রিস্টোরিং ফোর্স আমার কাছে কেন যেন মনে হয় এই যে ব্যক্তিগতভাবে যেহেতু এটা এসএসসি পরীক্ষার জন্য পড়া, এই জন্য এইটার ব্যাপারে যে বিশাল কথাবার্তা আছে এটা এই মুহূর্তে বলাটা প্রয়োজন নাই। এই বস্তুটাকে যদি আমি এই দিকে টান দিই তাহলে স্প্রিং আমাকে এই দিকে টান দিবে, আবার আমি যদি স্প্রিংকে এই দিকে সংকুচিত করতে চেষ্টা করি স্প্রিং আমাকে ওই দিকে ধাক্কা দিবে। এই কারণে স্প্রিং সবসময় প্রদত্ত বলের বিপরীতে কাজ করে, তাই স্প্রিংকে বলা হয় প্রত্যয়নী বল। তাহলে স্প্রিং ধ্রুবকটা কি? স্প্রিং ধ্রুবকটা হচ্ছে, বুঝো এটা কি ব্যাখ্যা করা আছে, যে আমি যদি ওকে এক্স পরিমাণ সরণ ঘটাইতে চাই, এক্স পরিমাণ, মনে করো স্প্রিংটা এখানে আছে, এখান থেকে আমি ওকে এক্স পরিমাণ সরণ ঘটাবো যে কোনো দিকে, ধরো এক্স পরিমাণ আমি ওকে প্রসারণ করার চেষ্টা করছি, তাহলে আমার যদি এফ পরিমাণ বল প্রয়োগ করতে হয় তাহলে স্প্রিংয়ের একক সরণ ঘটাইতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে সেইটা হচ্ছে স্প্রিং ধ্রুবক, স্প্রিং কনস্ট্যান্ট। তার মানে কি, আমি বলতে পারি যে স্প্রিংয়ের ক্ষেত্রে যে এক্স সরণ ঘটাতে, খেয়াল করো, এক্স সরণ ঘটাতে প্রযুক্ত বল ইকুয়ালস টু কত? এফ। এফের মান আমি কত জানি না, এক্সের মানও আমি জানি না। ধরো আমি বললাম যে এক্স সরণ ঘটাইতে এফ বল প্রয়োগ করা লাগে, তাহলে একক সরণ ঘটাতে প্রযুক্ত বল কত? এটা হচ্ছে এফ বাই এক্স। এই এফ বাই এক্সটাই হচ্ছে ধ্রুবক এবং এইটার মানেই হচ্ছে স্প্রিং ধ্রুবক। এই স্প্রিং ধ্রুবক মানেই হচ্ছে এফ ডিভাইডেড বাই এক্স। এখন প্রশ্ন হচ্ছে তোমাদের বইয়ে যেটা করা আছে যে গড় সরণ ধরতে, কেমন ধরো, মনে করো ও যখন এই সাম্যাবস্থায় আছে, খেয়াল করো এক্সের মান যদি হয় 0 তাহলে এফ এর মানও হচ্ছে 0। ওকে, আচ্ছা, এরপরে খেয়াল করো আমি যদি ওকে এক্স পরিমাণ সরাই, অর্থাৎ এর পরের স্টেপটা হচ্ছে আমি যদি ওকে এক্স পরিমাণ সরাই, মানে এক্সের মান যদি এক্স হয় এবং বলের মান যদি এফ হয়। কথাটা বুঝো নাই তাই না? খেয়াল করো, এক্স পরিমাণ সরণ ঘটাবো, এক্সের মানও 0, এফের মানও 0, কিন্তু আমি যদি এক্স পরিমাণ সরণ ঘটাই আর তাতে যদি এফ পরিমাণ বল প্রয়োগ করতে হয় তাহলে এখন আমি বলবো স্প্রিংয়ে প্রযুক্ত গড় বল প্রতিদিন 10 ঘন্টা পড়া কি সম্ভব কিনা। আল্লাহর ওয়াস্তে একটা কথা তোমাদেরকে বলি, মানুষ হচ্ছে এমন প্রাণী, ও চাইলে পারে প্রতিদিন 10 ঘন্টা পড়া সম্ভব। সেই ধরনের ব্যক্তিগত ইচ্ছা এবং ত্যাগ লাগবে। যদি কোনো স্টুডেন্ট মনে করে যে আমি 10 ঘন্টা করেই পড়ব, কিন্তু মানে এখন কিন্তু টার্গেট না, মানে আমার মানে পড়তে আমি বাধ্য না, আমি বলছি কেউ যদি ভালোবেসে নিজের মন থেকে পড়তে চায় তাহলে সে পড়তে পারবে, কাউকে দেখানোর জন্য না, কাউকে শোনানোর জন্য না। টার্গেট থাকবে সে পরীক্ষায় ভালো করতে চায়, মানে কি পরীক্ষায় ভালো করতে চাও মানে কি, মানে হচ্ছে আমাকে যে প্রশ্নটা দিবে আমি সেই প্রশ্নের উত্তর লিখতে পারবো। তার মানে আমাকে যেই প্রশ্ন দিবে আমি সেই প্রশ্নের উত্তর যদি আমাকে লিখতে হয় তাহলে আমি যে অধ্যায় থেকে আমাকে পরীক্ষায় প্রশ্ন করবে সেই অধ্যায়ের সব পারবো। তাইলে এই 14 দিনও সে পড়ে হাইয়েস্ট কোয়ালিটি তার গেইন করা সম্ভব। এমডি ইসনান আলী, এফ অসংজ্ঞায়িত মানে কি? এক্সের মান যদি 0 হয় সেই ক্ষেত্রে প্রযুক্ত বলও 0 হবে। আমি তো বলছি আমি এটাকে ইন্টিগ্রেশন দিয়ে করছি না, এটাকে ইন্টিগ্রেশন ছাড়া আমি করতেছি, এবং এই কারণে আমি এখন বলবো যে এই যে স্প্রিং, এই স্প্রিংয়ে প্রযুক্ত, দেখো আমি লিখে দিচ্ছি, এই যে স্প্রিংয়ে প্রযুক্ত যে গড় বল, এইটা হচ্ছে প্রথমে যে বল প্রয়োগ করা হয়েছিল এবং পরে যেই বল প্রয়োগ করা হয়েছে তার গড়।
এবং এইটা হচ্ছে স্প্রিংয়ে প্রযুক্ত গড় বল, আমি ধরছি এফ প্রাইম। সুতরাং এই যে এখন খেয়াল করো, সুতরাং সঞ্চিত শক্তি, আমি আজকে তোমাকে ছবি দিয়ে দেব না যে এটাকে কিভাবে অন্যভাবে প্রমাণ করা যায়, ডিএক্স ধরে, ক্ষুদ্র ক্ষুদ্র সরণ ধরে, যে এখান থেকে এতটুকু হচ্ছে ডিএক্স, আবার এখান থেকে এতটুকু হচ্ছে ডিএক্স, তাহলে প্রতিটা ডিএক্স এর সরণের জন্য এক্স এর মান কত হবে। ইন্টারমিডিয়েটে এইভাবে প্রমাণ করেছে যে লিমিট 0 to x, এই লিমিটের অঙ্ক তোমাদের বইয়ে নাই বলে আমি এটা এমনি করতেছি। সুতরাং এই সঞ্চিত শক্তি ভি, এই সঞ্চিত শক্তি ভি হচ্ছে ওই যে কৃতকাজ, দ্যাট ইজ এই যে এফ এক্স। এখন এই এফ প্রাইম মানে কত, এই এফ প্রাইম মানে হচ্ছে যে এফ বাই টু, তাহলে এই এফ প্রাইম মানে হচ্ছে এফ বাই টু ইন্টু এক্স। এবার খেয়াল করে এই যে এফ এর মান, এই যে এখানে স্প্রিং ধ্রুবক, এটা ইকুয়াল টু হচ্ছে কে, তাই না? এই যে এফ বাই এক্স মানেই তো হচ্ছে কে, তাহলে এফ বাই এক্স যদি কে হয় তাহলে এফ এর মান হচ্ছে কে এক্স। এই যে এখন আমি এফ এর মান কে এক্স বসাবো, তার মানে এই যে উপরে থাকতেছে কে এক্স ডিভাইডেড বাই টু ইন্টু এক্স, অ্যান্ড দিস ইজ হাফ অফ কে এক্স স্কোয়ার। এটা হচ্ছে বইয়ের মধ্যে যেভাবে বলেছে গড় সরণ বের করতে, যেটা আমি গতকালকের লাইভে করি নাই, এটা এইভাবে করা যাবে। দিস ইজ হাফ কে এক্স স্কোয়ার। এইবার তোমাকে যদি স্প্রিং ধ্রুবক দেওয়া থাকে, বা তোমাকে যদি বলে দেয় যে সঞ্চিত শক্তির পরিমাণ দেওয়া আছে, স্প্রিং ধ্রুবক দেওয়া আছে, কতটুকু সরণ হইল তুমি পারবা। অথবা যদি সরণ দিয়ে দেয় এবং স্প্রিং ধ্রুবক দিয়ে দেয়, তাহলে সঞ্চিত শক্তির মান বের করাও কোনো ব্যাপার না। তার মানে এই সঞ্চিত শক্তি ভি হচ্ছে হাফ অফ কে এক্স স্কোয়ার। এখন তোমাদের কাছে মনে হইতে পারে যে স্যার এই এফ প্রাইম কি ধরলেন, এই এফ প্রাইম হচ্ছে গড় বল। গড় মানে এটা তো একটা মানে পরিবর্তনশীল বল, প্রতি মুহূর্তে পরিবর্তন হয়। তাই আমি ওই যে গড় বেগ যেভাবে ধরে, যে আমি শুরুতে আর শেষে দুইটা বল হিসাব করছি এবং দুইটা বল হিসাব করে 2 দিয়ে ভাগ করছি, এবং এইটাই আমি পাইলাম এফ প্রাইম। এইটার মান এফ প্রাইম নির্ভর করতেছে এফ এর উপরে। তো এই যে এখানে এফ প্রাইমের বদলে আমি এফ বাই টু ব্যবহার করলাম। এফ মানে হচ্ছে এই যে কে এক্স, এই যে আমি কে এক্স দিলাম, এবং আমার সূত্র হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। একটু ব্লারিং হচ্ছে, দুঃখিত। এই যে প্রত্যেকটা লাইভের ক্ষেত্রে দেখা যায় মাঝে মধ্যে এরকম একটা ছোট্ট প্রবলেম হয়ে যায়, দুঃখিত, সরি। এখন আমাকে বলো, আমি যে বোর্ডে যা লিখে দিছি, এটা তোমাদের কাছে কি মনে হয়েছে? আমি আবারও বলতেছি, আজকের ক্লাসের পরে আমি এটার যেভাবে ইন্টিগ্রেশন দিয়ে প্রুফ করতে হয় এটা আমি তোমাদেরকে দিব, কিন্তু আপাতত এটা একটু মাথায় রাখো, কারণ পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আমার কাছে মনে হয় 1%-এরও কম। আবার ওই 1%-এরও যে কম, এটা তো 0% না, তার মানে আসতেও পারে, কিন্তু হিসাব করে আমি বলতে পারি যে এটা এভারেজ এরকম আসতে পারে। ঠিক আছে? সুতরাং পারা যাবে। তোমরা ফারাজি, হাবিবা, না এখন ব্লার হওয়ার কথা না, থিংস আর ভেরি ক্লিয়ার, আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। না, মাহিরজান ফাতেমা, ইটস নট ব্লার রাইট নাও। পৃথা রয়, কি বলো? উম্মে সালমা, দেখতে পাচ্ছ? এখন ক্লিয়ার না? ফাহিম, অংশু, রিফাত, থ্যাংক ইউ ফাহিম, থ্যাংক ইউ। কিন্তু সামটাইমস আমি আসলে এইটা শুধুমাত্র যে আমি এই যে টাইমটুকু দিলাম, এই টাইমটুকুর জন্য আমি বলছি, এটা হচ্ছে জাস্ট একটা সিম্পল হিসাব, যেটা কিভাবে হাফ কে এক্স স্কোয়ার হয়। আচ্ছা, এবার যেই অঙ্ক পরীক্ষায় আসবে বলে আমি ধারণা করছি সেটা তোমাদের বলি।
পরীক্ষায় আসবে হচ্ছে একটা বস্তুকে উপর থেকে নিক্ষেপ করলে বা নিচ থেকে উপরে নিক্ষেপ করলে কোথায় বিভব শক্তি গতিশক্তি এত হবে অত হবে, এইসব প্রশ্ন আসে না পরীক্ষায়। এখন মনে করো যদি পরীক্ষায় এমন প্রশ্ন আসে, তার আগে আমি তোমাদেরকে একটু বলে নিই, দাঁড়াও, ক নাম্বার কোয়েশ্চেনে কি কি আসতে পারে এ যাবৎকালে যত প্রশ্ন আসছে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে কর্মদক্ষতা কাকে বলে। তো কর্মদক্ষতার সংজ্ঞা দিবা। যান্ত্রিক শক্তি কাকে বলে, বিভব শক্তি কাকে বলে। আমি ক নাম্বার কোয়েশ্চেনগুলো বলছি। তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান জ্বালানি কোনটা? তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান জ্বালানি হচ্ছে কয়লা। তারপরে দেখো প্রশ্ন, গতিশক্তি কি? কোনো বস্তু গতির জন্য যে কাজ করার সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। নিউক্লিয়ার ফিশন মানে কাকে বলে? এই জায়গাটা তোমরা মিস করো না। যদি পরীক্ষায় আসে যে ফিশন আর ফিশন আর একটা হচ্ছে ফিউশন, তখন তোমরা মাথায় রেখো এই ফিউজ মানে হচ্ছে একত্রিত হওয়া, ফিউশন মানে একত্রিত হওয়া। তার মানে এই ফিউশন মানে হচ্ছে একত্রিত হওয়া, একত্রিত। আর ফিশন মানে হচ্ছে বিভাজন, মানে হচ্ছে ভাঙন। এই শব্দ দুইটা তোমাদের মাথায় রেখো। তাহলে নিউক্লিয়ার ফিশন আর নিউক্লিয়ার ফিউশনের মধ্যে পার্থক্য হচ্ছে ব্যাপক। ফিশন মানে ভাঙা, একটা নিউক্লিয়াস ভেঙে যাবে, যে একটা নিউট্রন একটা ইউরেনিয়ামকে আঘাত করলে বা ইউরেনিয়ামের সাথে যুক্ত হলে এটা থেকে দুইটা ডিফারেন্ট এলিমেন্ট বের হবে এবং তিনটা করে নিউট্রন বের হবে, হুইচ ইজ ফিশন। আর ফিউশন মানে হচ্ছে একত্রিত হওয়া। এটা হচ্ছে একটা প্রধান কথা। ওকে, এরপর যদি পরীক্ষায় প্রশ্ন আসে এমন, ক নাম্বারে দেখো প্রশ্ন করেছে এরকম, ক্ষমতার মাত্রা কি? ক্ষমতার মাত্রা mL² T−3। তারপর প্রশ্ন করতে পারে শক্তির নিত্যতা সূত্রটি লেখো। শক্তির নিত্যতা সূত্র হচ্ছে এই পৃথিবীতে শক্তি মানে শক্তির পরিমাণটা ধ্রুবক, শক্তি সৃষ্টিও করা যায় না, ধ্বংস করা যায় না, কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায় মাত্র এক। প্রশ্ন হইতে পারে যান্ত্রিক শক্তি কাকে বলে? কোনো বস্তুর অবস্থা কিংবা অবস্থানের পরিবর্তন বা বস্তুর গতির কারণে যে শক্তি লাভ করে সেটাই হচ্ছে যান্ত্রিক শক্তি। এবং যান্ত্রিক শক্তি দুই ধরনের, বিভব শক্তি আর গতিশক্তি। পরে যদি প্রশ্ন করে এই যে এরকম, বায়ু কল কাকে বলে? বায়ু প্রবাহজনিত গতিশক্তিকে যান্ত্রিক শক্তি বা বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করার প্রক্রিয়াকে বায়ু কল বলে। আচ্ছা, এরপরের সংজ্ঞাগুলা বা যেই ধরনের প্রশ্ন ক নম্বরে আসতে পারে আমার বিশ্বাস তোমাদের পারা উচিত। এখন তাহলে স্যার ঝামেলাটা কোথায় হইতে পারে? ঝামেলা হইতে পারে যদি মনে করো এমন প্রশ্ন দেয় যে প্রশ্নে ধরো আমার কাছে আমি একটু তোমাদেরকে বলি, ধরো যে ইয়েতে প্রশ্ন দিল এই রকম, এই যে তুমি ময়মনসিংহ বোর্ড 2020 খুলে দেখো, তারপরে হচ্ছে তুমি চট্টগ্রাম বোর্ড 2020 খুলে দেখো। চট্টগ্রাম বোর্ড 2020-এ বলছে যে 588 ওয়াট ক্ষমতার একজন লোক 300 গ্রাম ভরের একটি ক্রিকেট বলকে 40 মিটার/সেকেন্ড বেগে উপরের দিকে ছুঁড়ে মারলেন। এখন তুমি আমাকে বলো এই প্রশ্নগুলোতে দুইটা চিন্তা করবা, দুইটা চিন্তা মনে করো, একটু শোনো 2 মিনিট। একটা বস্তুকে উপর থেকে নিচে ফেলায় দিলাম, পড়ছে, মুক্তভাবে যখন পড়তেছে তখন আদিবেগ শূন্য, কোনো সমস্যা নাই। এখন যদি বলে যে কোথায় বিভব শক্তি গতিশক্তির এইরকম এরকম হবে। আরেকটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যদি বলা হয় যে এটা হচ্ছে ভূমি, এখান থেকে একটা বস্তুকে উপরে নিক্ষেপ করা হলো, কোথায় বিভব শক্তি গতিশক্তি 2 গুণ 3 গুণ 4 গুণ 2 গুণ 5 গুণ এরকম কিছু হবে। তুমি দুই ক্ষেত্রেই ধরে নিবা যে ধরি এমন উচ্চতা এটা হবে। এটা হচ্ছে এই অঙ্কের প্রথম বেসিক। তোমাকে যদি বলে যে রাফিদুল ইসলাম এফ কস থিটার ম্যাথ আমি করে দিয়েছি ওই ইয়ের মধ্যে, ময়মনসিংহ বোর্ড 2020-এর কী হয়েছে আবু বকর সিদ্দিক? ময়মনসিংহ বোর্ড 2020-এর অঙ্ক তো এটা কোনো কঠিন অঙ্ক না, এটা কোনো কথা বললা? ময়মনসিংহ বোর্ড 2020-এর অঙ্কটা এটা কঠিন? একটি বস্তুকে খাড়া উপরের দিকে এত বেগে ছোড়া হলো, এটা কোনো কথা? এইটা একটা অঙ্ক? আমি তো বুঝলাম না।
এইখানে এই যে চট্টগ্রামের 2020-এরটা আমি করে আসতেছি। এই যে দেখো কি লেখছে যে 300 গ্রাম ভরের একটি ক্রিকেট বলকে 40 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছোড়া হয়েছে। তো একটা বস্তুকে যদি উপরের দিকে ছোড়া হয় কোথায়, যখন বলবে কোথায় আমি ধরে নিব ধরি। এখন একটা বস্তুকে যদি মাটি থেকে উপরের দিকে নিক্ষেপ করা হয় তাহলে আমি ধরবো এক্স উচ্চতায়, তাহলে ধরি এক্স উচ্চতায়। এই ঘটনা ঘটবে। কোন ঘটনা? প্রশ্নে যা দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? এই যে এখানে বলছে বিভব শক্তি গতিশক্তি সমান। এখন যদি সমান না বলতো 2/3 হবে, যা হওয়ার হবে। উচ্চতায় এই ইপি আর ইকে সমান, এইটা হচ্ছে কোয়েশ্চেনের শর্ত। এখন যদি কোয়েশ্চেনের শর্তে বলে যে গতিশক্তি বিভব শক্তির 2/3 হবে বা বিভব শক্তি গতিশক্তির 2/3 হবে, তখন তুমি এখানে 2/3 দিয়ে দিবা। যদি বলে যে এই বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, তো ঠিক আছে দ্বিগুণ হবে, এটা কাইটে এখানে 2 দিয়ে দিবা। প্রশ্নে যা বলবে তাই। এখন প্রশ্ন হচ্ছে তাহলে স্যার করবো কেমনে? হ্যাঁ, এইবার আসো। এখন এই বস্তুটাকে তো 40 মিটার পার সেকেন্ড বেগে মারা হয়েছে। তো 40 মিটার পার সেকেন্ড বেগে মারা হইলে ও কত উচ্চতায় উঠবে সেটা তোমার বাইর করতে হবে। সেই উচ্চতাটাই হবে তার বিভব শক্তি। কারণ আমি যে এই যে ইপি ইকুয়াল টু mgh বের করতে চাই, এই h হচ্ছে সে এই বেগে মারলে কত উচ্চতায় উঠবে সেইটা। তখন আমার এই h এর সূত্র কি? এই h হচ্ছে ভি স্কোয়ার। এই যে আমাদের সূত্রটা হচ্ছে এরকম যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। এই হলো একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে h ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এই তো। এখন এই সূত্রগুলো আমি কখন অ্যাপ্লাই করব? যখন আমার কাছে ডেটা কি দিছে সেটা আমি জানি। আমি ডেটাটা জানি, সেটা হচ্ছে আমার ব্যাপার। এখন আমি তো ধরছি এটা এক্স উচ্চতায়, তার মানে কি এই এইচ দেখো আমার কাছে তো এখানে সময় দেয় নাই, তাহলে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করব না, আমি এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এই যে ভি স্কোয়ার, এই ভি স্কোয়ার হচ্ছে ইউর মান 40 স্কোয়ার মাইনাস 2 ইন্টু জি, এই যে এইচ হয়ে যাবে এক্স। কখন? এই যে আমি যখন এক্স উচ্চতায় কথা বলবো। তাহলে এখন তুমি আমাকে বলো এক্স উচ্চতায় ইপি কত হবে? এইচ আর হবে না, হবে হচ্ছে এক্স। আর এক্স উচ্চতায় ইকে কত হবে? ইকে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এবার দেখো, এই যে দেখো হাফ এম, এই যে ভি স্কোয়ার মান হচ্ছে এটা, এই যে ভি স্কোয়ার মানে এটা। তার মানে আমি বলতে পারি এটা হচ্ছে 40 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু এক্স। ধরো এটা আমি ফার্স্ট ব্রেকেটে দিলাম। এই হচ্ছে ব্যাপার। এখন এইটা সমান এইটা। তুমি এই লাইনটা বুঝছো? এই লাইনটা বুঝছো? থ্যাংক ইউ নূরজাহান সমরিজা তৌসি, থ্যাংক ইউ সোনা। সিলেট বোর্ড 2020-এর অঙ্কটাও কঠিন না, তোমরা একটু মাথাটা কাজে লাগাও না। আবদুল্লাহ রেজা, এখানে এইচ মাইনাস এক্স হবে না। আমি কিন্তু এইচ মাইনাস এক্সের অঙ্কে নাই। আমি বলছি এই অঙ্কটা চট্টগ্রাম বোর্ড 2020 একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে, এই যে 40 মিটার পার সেকেন্ড বেগে একটাই ডেটা দেওয়া আছে আমার কাছে, 40 মিটার পার সেকেন্ড। এই যে 40 কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি সমান হবে? আমি ধরে নিব যে ধরি এক্স উচ্চতায়, এটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, এটা নিক্ষিপ্ত। খেয়াল করো, এই কারণে এই কোয়েশ্চেনটা ইম্পর্ট্যান্ট। এই যে নিক্ষিপ্ত, এই নিক্ষিপ্ত হওয়ার কারণে এই এক্স উচ্চতায় ইপি এত ইকে এত। এখন ধরে নিব যে এইটা সমান এটা। তার মানে প্রশ্ন মতে, খেয়াল করো, প্রশ্ন মতে এই যে এম জি এক্স ইকুয়ালস টু হচ্ছে হাফ এম, এই যে 40 স্কোয়ার মানে কত? 1600, 4 4 16,
1600 মাইনাস 9 দুগুণে 18, 19.6x। এই যে দেখো উভয় পাশ থেকে কাটা, তাহলে এইখানে কি থাকতেছে, এখানে থাকতেছে 2 ইন্টু জি, মানে 9.8 ইন্টু 2, তার মানে 19.6x ইকুয়াল টু এই যে 1600 মাইনাস 19.6x। তাহলে এইটা যদি এই পাশে আসে প্লাস হয়ে যাবে, তাহলে 19.6 ইন্টু 2 কত হয় খেয়াল করো, 19.6 ইন্টু 2 হচ্ছে 39.2। তাহলে এইটা এই পাশে আসলে হবে 39.2x সমান 1600। তাইলে এই যে x এর মান 1600 ডিভাইডেড বাই 39.2, এই যে 1600 ডিভাইডেড বাই 39.2, এইটা হচ্ছে আমার অ্যান্সার 40.81। এই যে 40.81 মিটার, এইটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2020-এর গয়ের উত্তর। এখন যেহেতু এটা 2, ঠিক আছে, সরি হ্যাঁ এটা যেহেতু দ্বিগুণ, সরি ভুল করছি, আমি এটা সমান সমান ধরে করে ফেলছি, যেহেতু এটা দ্বিগুণ হবে। এখন এই কোয়েশ্চেনটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডে কিন্তু দ্বিগুণ ধরে নাই, চট্টগ্রাম বোর্ডে এটা বলছে কোথায় গতিশক্তি বিভব শক্তি সমান হবে, তাই আমি সমান ধরে করছি। এখন যদি প্রশ্নে বলতো, মানে চট্টগ্রাম বোর্ড 2020-এর জায়গায় যদি ঢাকা বোর্ড 2021-এ এই প্রশ্ন করতো যে কোথায় ইপি সমান 2E হবে, এই 2 কিন্তু চট্টগ্রাম বোর্ড 2020-এ না, চট্টগ্রাম বোর্ড 2020-এ প্রশ্ন করছে যে সমান হবে, তা আমি সমান ধরে করছি। কিন্তু যদি দ্বিগুণ হইতো তাহলে এখানে আমি 2 গুণ করতাম, এই যে 2, তাহলে 2 গুণ করে যা আসবে তাই। যদি এখানে 2/3 হইতো, এখানে আমি 2/3 দিতাম, যা আসবে তাই, কোনো সমস্যা নাই, একদম উত্তর ঠিক আছে। যদি এখানে অন্য কোনো সংখ্যা দিত, এখানে যা দিব আমি এখানে তাই বসা দিব, বাট অঙ্ক ঠিক আছে 100%। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে স্যার এই যে 19.6 1600 আমি দিলাম, এই ক্যালকুলেশনে বিন্দুমাত্র কোনো ভুল নাই। প্রশ্ন হচ্ছে স্যার যদি পরন্ত বস্তু হইতো, যদি বলে দিত যে 500 মিটার, বুঝলাম না বুশরা, যশোর বোর্ড 2019-এর প্রশ্নটা কোনো জায়গায় প্রবলেম, মেহরুনেসা কথা অবশ্যই এই 54.42 অ্যান্সার হবে না, এগুলা সোজা জিনিস, কিন্তু এইটাই পরীক্ষায় আসবে, মানে এমনই পরীক্ষায় আসে। এখন আমি আবারও বলতেছি, ম্যাথ কমপ্লেক্স হবে কখন, সেটা হচ্ছে তোমার পারা না পারার উপরে। এখন যদি এটা এরকম বলতো যে এখান থেকে এটা হচ্ছে 600 মিটার, তুমি এখন পারবা না। যদি বলা হয় যে একটা বস্তু, এই বস্তুটার ভর হচ্ছে 300 গ্রাম, 300 গ্রামের একটা বস্তুকে উপর থেকে ফেলে দেওয়া হচ্ছে, কোথায় গতিশক্তি বিভব শক্তির 2/3 হবে, এগুলো পান্তা ভাত অঙ্ক। কোথায় বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে। তো এই রকম প্রশ্নে যদি বলে যে কোথায় বিভব শক্তি, তার মানে হচ্ছে ইপি আর ইকে, এটা মনে করা হইল 1/4 হবে, তাই হবে। আমি ধরে নিব, এই প্রশ্নটাতে ধরে নিবা যে এইটা হচ্ছে এক্স, তাহলে সুবিধা হবে। তার মানে এই এতটুকু হচ্ছে 600 মাইনাস এক্স, তার মানে এই উচ্চতায় ঘটনাটা ঘটবে। যদি তাই হয় তাহলে এই যে ইপির মান হবে mg উপর থেকে হচ্ছে 600 মাইনাস এক্স, এটা ভুল করো না। আর এই যে ইকে হবে হাফ mv² ইন্টু 1/4 অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন। তাইলে দেখো, এই যে দেখো mg 600 মাইনাস এক্স, এটা থাকলো, এই অঙ্ক সোজা অঙ্ক, এবং এর সাথে হাফ এম, এই যে v² সূত্র হচ্ছে u² প্লাস 2g, এবার কতটুক নামছে, এই যে x নামছে, এই তখন এখানে x হবে ইন্টু 1/4। আমি এটা কাটলাম না, কারণ mg 600 মাইনাস এক্স সমান হাফ এম, এই যে ইউর মান 0, ইন্টু হচ্ছে 2gx ইন্টু 1/4, এই যে 2 কাটা,
এই যে এখানকার এম জি, এখানকার এম জি কাটা, তাহলে বাকি থাকতেছে কি? বাকি থাকতেছে হচ্ছে এই 600 মাইনাস এক্স ইকুয়াল টু, এই যে দেখো এখানে এক্স ডিভাইডেড বাই 4। এই ক্যালকুলেশন করলে যা আসবে তাই, শেষ। তাহলে এই ক্যালকুলেশন করলে কি হবে? এই যে 4 6 2400 মাইনাস 4x, তা মাইনাস 4x ওই পাশে গেলে কত? 5x। তাহলে x ইকুয়াল টু হচ্ছে 2400 ডিভাইডেড বাই 5, তাই হবে অ্যান্সার। এটা পারবা তোমরা, সবাই পারবা। 2400 ডিভাইডেড বাই 5, 480 মিটার হবে অ্যান্সার। তাহলে 480 মিটার, কোন 480 মিটার? এই যে এইটা 480 মিটার। যদি প্রশ্ন করতো তাহলে ভূমি থেকে কতটুকু উপরে, তাহলে কিন্তু উত্তর 480 মিটার না। ভূমি থেকে কতদূর উপরে যদি প্রশ্ন করতো তাইলে এটা হয়তো এইরকম যে এটা 120 মিটার। এই হচ্ছে অ্যান্সার, এটা 120 মিটার। এখন স্যার বলেন, পরীক্ষায় যদি আর একটু অন্য রকমের অঙ্ক দেয়, স্যার অন্য রকমের অঙ্কটা আবার কি? ওই যে দেখো, দিনাজপুর বোর্ড 2017-তে একটা অঙ্ক দিছে, পতাকা উঠাচ্ছে নামাচ্ছে, এবং পতাকা ওঠাইয়া নামাইয়া বলল যে এটা শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কি চলে না। দিনাজপুর বোর্ড 2017-তে একটা অঙ্ক আসছে। ওই যে আমাকে জানি কে বলছিল এটা অঙ্কটা করা দিতে। দিনাজপুর বোর্ড 2017-এর অঙ্কটার মধ্যে প্রাথমিকভাবে দেখলে মনে হবে বিষয়টা কি এইরকম কেন, কিন্তু তুমি যখন অঙ্কটাকে একটু শান্তিমতো করবা, তোমার কাছে এটা আসলে কিছুই মনে হবে না, মনে হবে এগুলো সব সোজা। কারণ দিনাজপুর বোর্ড 2017-এর অঙ্কের কন্ডিশন এবং আমার ব্যক্তিগত মতামত, আমি আবারও বলি, কেন যেন আমার মনে হয় দিনাজপুর বোর্ডের প্রশ্নগুলা অন্য সব বোর্ডের প্রশ্নগুলোর চাইতে একটু ব্যতিক্রম হয়। ওনারা সব সময় একটু ব্যতিক্রমধর্মী প্রশ্ন করে অভ্যস্ত, এবং আমি 2016, 17, 18, 19, 20-এর প্রশ্নগুলোতে দেখছি, এবং শুধু ফিজিক্সের না, সব সাবজেক্টের প্রশ্নগুলোর মধ্যে ওরা একটু করে, চেঞ্জ করার চেষ্টা করে। যেমন দিনাজপুর বোর্ড 2017-তে, এই যে দিনাজপুর বোর্ড 2017, ওরা বলছে এরকম যে এই হচ্ছে একটা কপিকল, কপিকলের মধ্যে এইখানে হচ্ছে একটা পতাকা, আর এইখানে হচ্ছে একটা সামথিং কিছু। এখন দেখো দিনাজপুর বোর্ডে ওরা যেখানে যে একটা পতাকা দিছে, দিয়া কি বলছে দেখো, বলছে রনি, একজনের নাম দিছে রনি। তো সে কি করছে, কপিকলের সাথে সুতায় বাঁধা 200 গ্রাম ভরের একটি পতাকা 1 নিউটন বল প্রয়োগ করে 10 মিটার উপরে তুলল। আচ্ছা, রনি সাহেব যে কাজটা করলো, ওর যে ভর, রনি সাহেবের পতাকার যে ভর এম, 200 গ্রাম মানে কত? 0.2 কেজি। সে তুলছে কত উপরে? সে তুলছে 10 মিটার উপরে, এবং সে বল প্রয়োগ করছে কত? 1 নিউটন বল প্রয়োগ করে। সে বলছে 1 নিউটন বল প্রয়োগ করে 10 মিটার উপরে তুলছে। এটা হলো তার প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, পরবর্তীতে সে পতাকাটি একই উচ্চতায় তোলার জন্য সুতার অন্য প্রান্তে 1 কেজি ভরের বস্তু 2 মিটার উপর থেকে ছেড়ে দিয়ে সফল হলো। এই জায়গাটায় আমার শর্ত আছে, বা আমার সমস্যা আছে এই লাইনটাতে। মানে কি বোঝাতে চাইলো? বোঝাতে চাইলো যে এইখানে সে আরেকটা বস্তু বাঁধছে, সেই বস্তুর ভর হচ্ছে 1 কেজি, এবং সে যখন বাঁধছে সে এই মাটি থেকে তার উচ্চতা হচ্ছিল 2 মিটার। তার মানে এটা কি বোঝাতে চাইলো দিনাজপুর বোর্ডে, যে এই 2 মিটার 1 কেজি ভরের বস্তু 2 মিটার নামার কারণে এই পতাকা 10 মিটার উপরে উঠে গেছে? এরকমই তো সে বুঝাইতে চাইছে দিনাজপুর বোর্ডে। তোমরা একটু ভাবো তো কোশ্চেনটা কি লিখছে। ও প্রথমবার 1 নিউটন বল প্রয়োগ করে পতাকা 10 মিটার উপরে উঠায় ফেলছে, ভালো কথা, কিন্তু পরের বার 1 কেজি ভরের বস্তু 2 মিটার নিচে ফেলাইয়া দিয়া সে একই কাজ করে ফেললো। করছে তো করছে, সে 5 সেকেন্ডে নাকি পতাকা উপরে তুলছে। তাহলে এখন দেখো এই দিনাজপুর বোর্ডের এই জায়গায় প্রশ্নগুলোতে একটু সমস্যা থেকেই যায়। এখন একটা কপি কলে 2টা সুতাই তো সমান দূরত্ব অতিক্রম করে, তো সমান দূরত্ব অতিক্রম যদি করে
কেমন করে ও 2 মিটার নামলে ও 10 মিটার উঠে যেতে পারে? এটা আমি তোমাদের কাছে প্রশ্ন রাখলাম। আচ্ছা, তারপরে এবার আসো, তাহলে এখন প্রশ্ন, তাহলে স্যার কোয়েশ্চেন কি বলছে? কোয়েশ্চেন বলছে পতাকাটি তুলতে রনির ক্ষমতা কত? আরে ক্ষমতা মানে কাজ বাই সময়। তো ক্ষমতা মানে যদি কাজ বাই সময় হয়, কাজ মানে অলওয়েজ mgh। তো এটা কেমন অঙ্ক? এটা তো সোজা অঙ্ক। এই এম এর মান সবাই জানে। ওই যে 200 গ্রামের পতাকা সে উঠাইছে 0.2 9.8 জিতে 10 মিটার উঠাইছে, 5 মিটার কাজ করছে, শেষ খেলা। তো 5 দুগুণে হচ্ছে 10, এটা হচ্ছে 19.6, 19.6 সাথে 3 19 39.392 হওয়ার কথা, 3.92 ওয়াট হওয়ার কথা, 39.2 হবে। 5 দুগুণে 10, 196 ইন্টু 196 10 দিয়ে কাটলে 19.6, 19 দুগুণে 38, 39, হ্যাঁ 3.92 ওয়াট হওয়ার কথা। এটা হলো দিনাজপুর বোর্ডের গ নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার। কিন্তু ও এটা বলে নাই, ও বলছে ও আচ্ছা এটা কিন্তু তোমরা আবার পরীক্ষার হলে কিন্তু বুঝো এটা ক্ষমতা, তাহলে এটা কিন্তু হচ্ছে ওয়াট হবে, ওয়াট। আবার টুক করে মনের খুশিতে জুল দিয়ে আইসো না আবার। এই একক ভুল করলে কিন্তু টিচার ইচ্ছা করলে এখানে 1 মার্ক কাইটা দিতে পারে, মনের খুশিতে 1 কাইটা দিবে। এইবার দেখো, এরপরে সে বলছে কি, এটা মুছে দিলাম, এগুলো তোমরা পারবা। দিনাজপুর বোর্ডের ঘ নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সারটা একটু ইন্টারেস্টিং। কেন জানি ইন্টারেস্টিং, আমি কেন যেন ওই যে এক স্টুডেন্ট আমার দিল মোহাম্মদ কি 0, এটা কে 3.92 ওয়াট হবে। আরেকজন লিখছে কি, এটা কে মোহাম্মদ জিম হুসাইন। কি অ্যান্সার ভুল, কার অ্যান্সার ভুল? 2 ওয়াট কেন হবে? এটা ডেফিনেটলি 3.92 ওয়াট হবে। কেন? আমি তো তোমার সামনেই করলাম। এখন প্রশ্ন হচ্ছে তাহলে স্যার F = তো 1 নিউটন দেওয়া ছিল, তাই না? এখন তুমি আমারে বলো, আমি তো হিসাব করলাম mgh/t। তো তুমি কি এই mgর বদলে 1 নিউটন ধরবা? বিষয়টা কি এরকম হবে যে স্যার তাহলে তো এরকম হওয়ার কথা যে mgর বদলে 1, h হচ্ছে 10 মিটার, t হচ্ছে 5 সেকেন্ড, তার মানে 2 ওয়াট। বিষয়টা তো এরকম না। তো এই যে আমি অঙ্কটা কেমনে করলাম, ও কি করছে, 200 গ্রাম ভরের বস্তুটা, তাই না, পতাকাটা সে উপরে উঠাইছে না? তো 200 গ্রাম ভরের বস্তুই তো উঠাইলো 9.8 হিসাব করে, তাইলে আমারটা কেন হবে না বলো? টি নাই মানে অবশ্যই আছে, টি এর মান 5 সেকেন্ড দেওয়া আছে। বিষয়টা তো এরকম না। বিষয়টা হচ্ছে mg এর বদলে আমি যে f লিখে ফেলছি, কাজ সেই কৃত কাজ mg দিয়ে করা লাগবে তো, কারণ এখানে তো নিশ্চিতভাবে সে পতাকাটা উঠাইছে। %। এখন আমার প্রশ্ন হচ্ছে স্যার এখানে আমি 1 কেন ব্যবহার করব? 1 নিউটন বল যে প্রয়োগ করছে সে তো কাজ, এখন তাহলে তো আমার ডেটা অনুসারে আমার 2 ধরনের ম্যাথ আসতেছে, এটা তো এরভাবে হবে না। এই কারণেই তো আমার সাথে কনফিউশন হয়। ওই যে ঢাকা বোর্ড 2000 ইয়েতে 20 আর 17-তে এই প্রবলেম। সুতরাং এইটা ঠিক হওয়ার কথা না, ঠিক হওয়ার কথা আমি যে 3.92 ওয়াট। আচ্ছা আবার দেখাই কেমনে। ঘ নম্বর কোয়েশ্চেনে বলছে শক্তির সংরক্ষণশীলতা নীতি মানে কিনা, তাই না? এবার তুমি হিসাব করো এই বস্তুটা আর এই পতাকাটা হিসাব করো। বস্তুটা যখন মাটি থেকে, দ্বিতীয় ক্ষেত্রে বস্তু যখন মাটি থেকে 2 মিটার উপরে 1 কেজি ভরের বস্তু, তাহলে বস্তুর ক্ষেত্রে খেয়াল করো, বস্তুর ক্ষেত্রে ইপি এর মান কত? কত? mgh। দেখো আমি কেমনে করছি, এই এম হচ্ছে বস্তুর ভর, এই যে 1 কেজি, জি এর মান 9.8, মাটি থেকে উপরে আছে 2 মিটার, তার মানে এটা হচ্ছে 19.6 জুল। যখন বস্তু ওই 2 মিটার উপরে তখন ইকের মান হচ্ছে 0, যেহেতু সে গতিশীল না।
তাহলে এটা কখন? যখন যখন 2 মিটার উপরে বস্তু। এইবার এই বস্তুটা যখন টুক করে মাটিতে নামবে, মাটিতে যখন নেমে যাবে, তখন বস্তু যখন মাটিতে, খেয়াল করো, বস্তু যখন মাটিতে, তখন ইপি এর মান কত? বস্তু মাটিতে, তাহলে এম জি এইচ, এই এইচ এর মান 0, তাহলে এম জি ইন্টু হবে 0 ইকুয়াল টু 0। এখন বস্তু যখন মাটিতে আসছে তখন তার নিশ্চিতভাবে একটা বেগ ছিল, মাটি স্পর্শ করার মুহূর্তে বেগ, তাহলে সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এবার আসো, হাফ এম ভি স্কোয়ার মানে কত? ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে এবার আসো, ইউ স্কোয়ার প্লাস 2gh, এই বস্তুটার ক্ষেত্রে বলতেছি। এখন তুমি হিসাব করো, এই বস্তুটা যখন নিচে পড়ছে, তাহলে হাফ এম হচ্ছে 1 কেজি, ইউর মান 0, এই যে 2, জি এর মান 9.8 এবং এইচ হচ্ছে 2 মিটার। তার মানে কি? এই টু কাটা, এই যে 9.2 ইন্টু 2 মানে হচ্ছে 19.6 জুল। এইবার তুমি খেয়াল করে দেখো আমি কি করলাম। বস্তু যখন 2 মিটার উপরে ছিল, এই ইপি আর ইকে এইটার যোগফল 19.6 জুল। বস্তু যখন মাটিতে আসছে তখনও এই ইপি আর হচ্ছে ইকে এটার যোগফল 19.6 জুল। এবার পতাকার হিসাব করো, পতাকা হিসাব করো। পতাকা যে উপরে উঠলো, পতাকা যে উপরে উঠে গেল, কয় মিটার উপরে উঠছে? পতাকা উঠছে 10 মিটার উপরে। এবার তুমি পতাকার হিসাব করো যে পতাকা, এইবার পতাকার ইপি কত? ইপি হচ্ছে এম জি এইচ। তাহলে এম এর মান, পতাকার ভর হচ্ছে 200 গ্রাম মানে 0.2, জি এর মান 9.8, ও উঠছে কত উপরে? এই যে দেখো 10 মিটার উপরে। তাহলে 0.2 ইন্টু 10 মানে হচ্ছে 2/10, মানে 2 ইন্টু 9.8, এই যে দেখো 19.6 জুল। তার মানে কি? তার মানে বস্তু উপরে থাকা অবস্থায়, নিচে থাকা অবস্থায় এবং পতাকা উপরে থাকা অবস্থায়, পতাকা যখন উপরে থাকে তখন ইকে কত? 0, কারণ উপরে যখন যাবে তখন তো তার শেষ বেগ 0ই হবে, আর তো যাবে না, 0। তাহলে পতাকার ক্ষেত্রেও এই ইপি প্লাস ইকে ইকুয়ালস টু হচ্ছে 19.6 জুল। তার মানে দিনাজপুর বোর্ড 2017 ঘ নম্বরে প্রতি ক্ষেত্রে ও তার শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলছে। সীমা আক্তার মিম, 10 মিটার উচ্চতা তো কোয়েশ্চেনই বলে দিছে, আমি সেই মাফিক করছি। এখন তোমরা আমারে বলো এই জায়গায় কোথায় বুঝো নাই? আমি কপি কলের ক্ষেত্রে যে উভয় বস্তুর স্মরণ হয়, আমি নিজেই কপি কলের অঙ্ক করাই দিছি, তোমরা দেখো। এই এখন প্রশ্ন হচ্ছে কি জানো, এক এক টেস্ট পেপারে এক একভাবে করে, প্রবলেমটা হচ্ছে এখানে। আরেকটা অঙ্ক আমি তোমাদের করে দিব, এই অঙ্কটা সম্ভবত ওই যে আমি যদ্দূর জানি আমাকে কে যেন একটা চিত্র পাঠাইছে, এই তোমাদের আইডিটার নাম আমার মনে নাই, এটা হচ্ছে বগুড়া জিলা স্কুলের নির্বাচনী পরীক্ষা 2018 প্রশ্ন। এই অঙ্কটা আমি তোমাদের করাই দিব, যে ওইখানে বলছে যে 6 মিটার ব্যাস আর হচ্ছে 15 মিটার উচ্চতার একটা কুয়ার মধ্যে এই কি পানি আছে 2/3, এই কুয়ার মোট পানির 1/3 খালি করতে যে সময় লাগবে, বাকিটুক খালি করতে বেশি সময় লাগবে কেন, এটার ব্যাখ্যা আমি দিব। কারণ এটার জন্য আমাদেরকে এই ঠান্ডা মাথা হিসাব করা লাগবে, একটু বেশি সময় লাগবে। না না না, সোহানুর রহমান সোহাগ, আমার প্রচণ্ড বিশ্বাস এই ধরনের, তুমি ঢাকা বোর্ডের বিগত বছরের প্রশ্ন খুলে দেখো, খুব কঠিন না। তোমার কাছে তো অপশন আছে, গতি থেকে প্রশ্ন আসবে, পরিমাপের নির্ভুলতা, তুমি কোয়েশ্চেন খুলেই কি দেখবা জানো, যে পরিমাপের ত্রুটির নিয়ে একটা প্রশ্ন আছে, আপেক্ষিক ত্রুটি,
এত, ভর পরিমাপের ত্রুটি এত, এরকম ত্রুটি এত, এরকম নিয়ে একটা প্রশ্ন। তারপরে গতি থেকে একটা প্রশ্ন আসবে, গতি থেকে 2টা প্রশ্ন আসবে আমার মন বলছে। তারপরে তুমি দেখবা কাজ ক্ষমতা শক্তি থেকে একটা প্রশ্ন, এরপরে আলোর প্রতিফলন থেকে 1টা বা 2টা প্রশ্ন থাকতে পারে, চলতরিৎ থেকে 1টা বা 2টা প্রশ্ন থাকতে পারে, টোটাল 8টা। তো যেহেতু চ্যাপ্টার 5টা, 5 চ্যাপ্টার থেকে অ্যাভারেজ 1টা করে দিবে, গতি থেকে 2টা দিতে পারে, চলতরিৎ থেকে 2টা দিতে পারে, আর কাজ ক্ষমতা শক্তি থেকে 2টা দিতে পারে। যদি কাজ ক্ষমতা থেকে 2টা দেয়, না দেয়, তাহলে আলোর প্রতিফলন থেকে 2টা দিবে। তার মানে কি? তার মানে তুমি নিশ্চিতভাবে অবশ্যই 2টা অ্যান্সার করতে পারবাই। তবে আমার ব্যক্তিগত সাজেশন তোমাদের কাছে, তোমরা এমন প্রশ্ন অ্যান্সার করবা যে প্রশ্নে ম্যাথ আছে, তাইলে 10-এ 10 পাওয়া সম্ভব। তা না হইলে তুমি কেন 37 মার্কের পরীক্ষায় তুমি 1 মার্কও ছাড়বা না, কিন্তু 37 মার্কের পরীক্ষায় 1 মার্কও ছাড়বা না। ছাড়লে স্যার কী হবে? কী হবে আমি ব্যাখ্যাটা দিতেছি। বলে তুমি যদি কোনো মতে 2 কম পাও, 37-এ তুমি যদি 37 পাও, তার মানে তুমি পাইবা 100-তে 100। ভূমিতে পতাকার বেগ তো 0। হ্যাঁ, ভূমিতে পতাকার বেগ তো 0ই। সেক্ষেত্রে ভূমিতে পতাকার বেগ 0, আমি তো বেগের কথা চিন্তা করছি না। ভূমিতে যখন তো পতাকা আছে তা আছেই, ওর কাছে তো আর কোনো সঞ্চিত শক্তি নেই। যখন পতাকা উপরে উঠে যাবে তখনই তো তার কাছে বিভব শক্তি হবে। পতাকার বিভব শক্তিটা কখন? পতাকা যখন ভূমিতে আসে, ওর বেগও 0, উচ্চতাও 0, এখানে তো কোনো শক্তিই নাই। যখন পতাকা উপরে উঠবে 10 মিটার, তখনই তো শক্তি হবে। সেটাই তো হিসাব করলাম। আরে হৃদয় খান, 37-এ পরীক্ষা, প্র্যাকটিক্যাল 5 মার্ক আছে তো, এটা একটু বোঝার চেষ্টা কর। 37-এ পরীক্ষা, তোরা কি ভুলে যাস নাকি? এই 37 মানে কি? 20, 12 আর 5, এই তো। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে 20-এর মধ্যে আল্লাহ না করুক, মানে তুমি যদি কোনোভাবে, আমি সবচেয়ে খারাপটা ভাবতেছি, ধরো যে 15 কেউ পাইল, আল্লাহ মাফ করুক, 12-র মধ্যে কেউ টুক করে 10 পেয়ে গেল, তাহলে 5-এর মধ্যে সে মনে করো পাইল 4। আমি যদি খুব অতিষ্ঠ কপাল খারাপ ভাবতেছি, তাহলে 15, 10 আর 4 মানে হচ্ছে 29। যদি সে 29 পায়, এখন ধরো 37-কে 100-তে কনভার্ট করা হবে। হ্যাঁ, যে 37 পাইছে সে পাচ্ছে 100। তাহলে 1-এর ক্ষেত্রে সে কত পাবে? 37 আউট অফ 100। এখন যদি কেউ যদি 29 পায়, তাহলে কি হবে? হিসাবটা করি। তাহলে এটা হচ্ছে 2900 ডিভাইডেড বাই 37, সে পাবে হচ্ছে 78। এই যে যখনই ও 78 আসতেছে, এটা হচ্ছে অল টুগেদার ইজ নট ইকুয়াল টু A+। এই কারণে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, কেউ যদি 29 পেয়ে যায়, তাহলে হয়তো, আমার মন বলতেছে, আমি জানি না কিভাবে তারা ভাববে, এর চাইতে বেশি তোর বৈজ্ঞানিক কোনো পদ্ধতি হইতে পারে না। মানে আমি তো শিক্ষা মন্ত্রণালয়ের যারা যেই সকল নীতি নির্ধারক আছে তাদের সাথে সম্পর্কিত না, কিন্তু এর চাইতে ব্যতিক্রমী ধর্মী তো কিছু হইতে পারে না। সুতরাং কেউ যদি 29 পেয়ে যায়, তাহলে সেটা কনভার্ট হবে 38-এ, 78-এ। তো এই জন্য আমি তোমাদেরকে বলবো 20-এর মধ্যে 20 পাইতেই হবে, MCQ একটাও বাদ দেওয়া যাবে না। সো ইফ ইউ ক্যান, প্র্যাকটিক্যাল তো 25 আমি জানি, সেখান থেকে এই যে 5 মার্ক আসবে, মানে মার্কিংটা এইভাবে হবে, আমি যতদূর জানি এই যে মার্কিংটা এইভাবে হবে, দ্যাট 37 উইল বি কনভার্টেড ইন্টু 100। সো অ্যামং 37 হাউ মাচ ইউ ক্যান গেট, ইউ উইল বি কানেক্টেড উইথ আউট অফ 100 তুমি কত পাও। প্র্যাকটিক্যাল 25-এ 25 হোক, আমি বলতেছি, মানে তুমি যদি 5-এ 5 পাও, মানে 25-এ 25ই তো পাইলা। এইখানে তুমি 100% পাও, সমস্যা নাই। এইখানে যদি কমে যায়, তাহলে সামেটিভ ওয়েতে তো কমবে।
এই কারণে মিস্টেকটা একটু বেশি। আব্দুর রাফি, আমি শোনাচ্ছি কি, আমি তোমাদেরকে বলতেছি তোমরা আমার কাছে প্রাইভেট পড়ো, তোমাদেরকে আমি গড়ে তুলতেছি, চেষ্টা করতেছি পড়ানোর, ইউটিউবে ভিডিও দিয়া, ফেসবুক লাইভের মাধ্যমে পড়াইয়া একটা জায়গায় তো নিয়ে যাওয়ার চেষ্টা চলতেছে। সুতরাং তুমি 2টা সৃজনশীল দিবা, এমন দেওয়া দিবা যেন লাল কালি দিতে না পারে। লাল কালি কই থেকে দিবে? ও কোয়েশ্চেন দেখে তোমার দিকে তাকাইয়া মনে মনে টিচার বলবে, যা 4-এ 4, 3-এ 3, 2-এ 2, 1-এ 1, 20-এ 20 ভাই। আর তুমি 12টা অ্যান্সার করবো, মানে 12-তে 12, মানে 37-এ 37, এই পাশে পাশ হওয়ার কোনো চান্স নেই। আমার স্টুডেন্ট পরীক্ষা দিবে মানে 37 মানে 37, 36 পাওয়ার জন্য পরীক্ষা দিতে যাওয়ার দরকার নেই। আপাতত এর দূর আমি তোমাদেরকে বলে দিলাম। সুতরাং পৃথা রয় চৌধুরী, কষ্ট পাওয়ার কিছু নাই শোনা, কষ্ট পাওয়ার কোনো কিছু নাই। সুতরাং তোমরা পরীক্ষার হলে ঢুকবা, 37-এ 37 পাওয়া লাগবে, মানে এই 5-এর তো আসলে খেলা হবে না, খেলা হবে এই 32-এর, 32-এ 32। আমি এই 5টাকে উপমা হিসাবে চিন্তা করতেছি, এটা 25ই থাকবে। তুমি সিগমেন্টাল পার্সেন্টেজ হিসাব করো, ওকে? আচ্ছা, এইবার তোমাদের ভয়ের কোনো কারণ নাই, এবং এই ভয় পাইয়া জীবনে কি হয়েছে, ভয় কি আবার, ভয়টাই তো বুঝলাম না। ভয়ের কোনো কারণ নাই, একদম কারণ নাই। এখন বগুড়া জিলা স্কুলের যে প্রশ্ন, এটা আমি তোমাদের করে দিব, এটা আমি করে দিব কখন, যখন হচ্ছে তোমরা ওই যে আরেকটা প্রশ্ন, ওই যে কে যেন জামিউল সামির, ও জানি একটা প্রশ্ন করতে করতে দুনিয়াটা এক করে ফেলতেছে, যে স্প্রিংয়ের টুকরাকে, একটি স্প্রিংকে কেটে 2 টুকরা করলে টুকরাগুলোর স্প্রিং ধ্রুবক কে কি বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে, স্প্রিং ধ্রুবকটা বাড়বে, মনে রাখো, জামিউল সামির। আর হইল আমার মনের মধ্যে যেন কি ছিল, আর একটা কথা বলতে চাচ্ছিলাম, যদি এরকম প্রশ্ন হয় যে 2 কেজি ভরের, আচ্ছা মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় ময়মনসিংহের একটা প্রশ্ন আছে, 2 কেজি ভরের একটি বস্তুকে ভূমি হতে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, বস্তুটি 8 সেকেন্ড পরে ভূমিতে ফিরে এলো। আচ্ছা, এই একটা জিনিস তোমাদের বলে দিই, মানে মানাতে পারছি না, একটা বস্তুকে যদি উপরের দিকে নিক্ষেপ করা হয়, তাহলে উপর থেকে উঠে ও যদি আবার নিচে চলে আসে, তখন h = ut মাইনাস হাফ gt স্কোয়ার আমরা ধরব, সত্যি ধরব। আমি যদি h এর =0 ধরি, যদি ধরি, তাইলে এই ut মাইনাস হাফ gt স্কোয়ার, এই t হয়ে যাবে তখন বিচরণকাল, কারণ তুমি t হিসাব করতেছো 2বার। ইন দ্যাট কেস এই হাফ gt স্কোয়ার এখানে চলে আসবে, হাফ gt স্কোয়ার = ut, উভয় পাশ থেকে t কাটা, তাহলে এখানে থাকতেছে হাফ gt = u, তাইলে এখানে t থাকতেছে 2u/g, এই t মানে হচ্ছে বিচরণকাল। সুতরাং মোহাম্মদ উবাইদুল্লাহ, এখানে মাথায় রেখো, রসায়নের 11 নম্বর অধ্যায়টা প্র্যাকটিস করা লাগবে। এমডি তারেক, আজান দিছে আমি জানি, তোমাদের ভয়ের কোনো বিন্দুমাত্র কারণ নাই। আমি আজকে ক্লাস করাচ্ছি, আগামী কালকে কিন্তু আবার পরশুদিন পড়াবো ইনশাল্লাহ, সোমবার দিন তোমাদেরকে আমি রুটিনটা আবারও দিছি। তোমরা এখনও 14 দিন বাকি আছে, 14 দিন, এখনও নভেম্বর মাস শুরু হয় নাই, আজকে রাত অক্টোবর, সামনে 14 দিন পরে আছে, যা পড়ার সময় আছে পড়ো, আস্তে আস্তে পড়ো, প্র্যাকটিস করো, পারবা। আর না পারলে আমি আছি, আমার একটু ফোন দিও, বা ফোন আমি তো ফোন ধরতে ধরতে অস্থির হয়ে যাই, এই গ্রুপে একটু পোস্ট দিও, তোমরা একটু একজন আরেকজনকে হেল্প করো। যদি এখন সবার অনলাইন অ্যাক্টিভিটিটা কমে গেছে, অনেকে, আমার অনেক স্টুডেন্ট এখানে আছে যারা ইচ্ছাকৃতভাবে অনলাইন বয়কট করছে, কয় স্যার মোবাইল টোবাইল বাদ দিয়ে দিছি, কিছু করার নাই, বলে স্যার আমি যতটুকু পড়েছি এতটুকুর উপর পরীক্ষা দিব। ওকে, ঠিক আছে, আমি বলছি আলহামদুলিল্লাহ, তোর যেভাবে ভালো মনে হয়।
এটা হচ্ছে মাথায় রেখো। নেক্সট ক্লাসে দেখা হবে। আর এখন কোয়েশ্চেন দিচ্ছি, পরীক্ষা দাও এই কাজ ক্ষমতা শক্তির উপরে। আল্লাহ হাফেজ।